আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। যে ইসরায়েল একসময় নিজেদের অজেয় ভাবত, সেই দখলদার রাষ্ট্রকে রকেটের উন্মুক্ত ময়দানে পরিণত করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সেনাঘাঁটি, কমান্ড সেন্টার, গবেষণা কেন্দ্রে আঘাতের পর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু। পরমাণু স্থাপনায় হামলা হলেও কেউ কেউ বলছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন এবং পরমাণু কার্যক্রম পুরোপুরি ব্যর্থ করতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে ইরানের জয় উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেছে ইরানিরা। ইরানে কোনো ধরনের হামলা না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানে আবার হামলা চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধবিরতির পর স্বাভাবিক হতে শুরু করেছে কাতার ও আমিরাতের বিমান চলাচল। এবারে অন্য প্রসঙ্গ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আগামী 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এছাড়া 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানজাও এ মনোভাব প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাণিজ্য ঘাটতি কমানো, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা চাওয়া হয় চীনের কাছে। এর আগে বেইজিং সময় সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েনডং এর সাথে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান সহ 8 জন মির্জা ফখরুলের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। 39 দিন পর নগর ভবন সচল হওয়ার একদিনের মাথায় আবারও অনিশ্চয়তায় নগর সেবা কার্যক্রম। নাজিবুর রহমানের রিপোর্ট। কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ নগর ভবনে আসলে ইশরাকপন্থীদের বাধার মুখে পড়েন তারা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স, আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি গ্রুপই নিজেদের ইশরাক হোসেনের সমর্থক বলে দাবি করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারাও মহড়া দিচ্ছে, কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিচ্ছে না। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা আমাদের কর্মচারীরা, ঢাকাবাসীরা সেটা প্রতিরোধ করেছে। সংঘর্ষের পর কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এতে থমকে যায় নগর সেবা। চিত্র ধারণে গণমাধ্যমকেও বাধা দেয় অনেকে। পরে এ ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। মঙ্গলবার প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বলেন, পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। মঙ্গলবার দুপুর 2:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 10ম সভা। প্রায় 2 ঘণ্টা চলে বৈঠক।
এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি আগের চেয়ে কমেছে, আর ভবিষ্যতেও যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত, এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে পূর্বের প্রতীক নিয়েই নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইনের বিভিন্ন ধারা ও পরিপ্রেক্ষিত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 28 অক্টোবর 2018-র প্রজ্ঞাপনটি বাতিল ক্রমে দলীয় প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 5ই আগস্ট মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ জুলাই স্মৃতি উদযাপনে 36 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে সরকার। 1 জুলাই সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই দিন জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, চলবে 1 আগস্ট পর্যন্ত। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠানে থাকছে জুলাইয়ের গান এবং ড্রোন শো প্রদর্শনী। পরদিন থাকছে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্মসূচি। 19 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ হবে নরসিংদী ও সাভারে। 20 জুলাই মিরপুর 10 নম্বর এবং বসিলায় সমাবেশ। 26 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র সংগঠনের জমায়েত। এছাড়া এদিন জুলাইয়ের প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমিতে হবে বইমেলা। 3 আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে নামে পরিচিত গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট। সকালে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আর্থিক সেবা আরও ডিজিটাল করতে সরকার সহায়তা করে যাচ্ছে। মেসবাহ হাসানের রিপোর্ট। গুগল পে দেশের ডিজিটাল লেনদেনের নতুন সূচনা। শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই করা যাবে লেনদেন, বাঁচবে সময়। বিশ্বের নতুন দেশগুলোতে আগে থেকে সেবা চালু থাকলেও দেশে প্রথমবারের মতো নতুন প্রযুক্তির এই ছোঁয়া প্রথম ধাপে পাবেন সিটি ব্যাংকের কার্ডধারীরা। গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডের তথ্য যুক্ত করবেন। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই লেনদেন করতে পারবেন। শুধু তাই নয়, বিমানের টিকিট থেকে সিনেমার টিকিটও মিলবে মুঠোফোনে, এমনকি কেনাকাটা করা যাবে অনলাইনেও। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্যাশলেস যে সোসাইটির স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তা এখন অনেকটাই বাস্তব। সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই, সেই চ্যানেল সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোট ছোট বিজনেসকে প্রমোট করবে। তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন
যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে চলমান কার্যক্রম বাস্তবায়ন হলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। পোর্টটা যদি বিদেশিরা যদি নিয়ে এসে 10 বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিক মতো করে দিয়ে যায়, পরে তো আমরাই এটাকে নেব এবং আমরা যে দক্ষতা অর্জন করব, যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করব, সেটা দিয়ে কিন্তু আমরাই হয়তো ভবিষ্যতে অন্য দেশের পোর্ট চালাতে পারবো। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে চাকরি হারানো বিডিআর সদস্যরা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। তবে সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে তা সন্তোষজনক হয়নি বলে জানান তারা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন বিডিআর সদস্যদের প্রতিনিধি দল। আন্দোলনকারীরা বলছেন, চাকরি ফেরত সহ যেসব দাবি রয়েছে তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে মানবিক আবেদন করতে বলা হয়েছে। এমন আবেদন না করার কথা জানান বিডিআর সদস্যরা। এদিকে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে কোনো ধরনের কঠোর কর্মসূচিতে না যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আদালতে এসে মামলার মুখোমুখি না হয়ে আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনকে খাটো করছেন মন্তব্য করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতির প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে মামলা হলে সে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে, এমন দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। কিছু টাকা উপার্জন করেছেন, অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকির ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকিও আমাদের একজন অভিযুক্ত একজন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প, এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিবেচনায় নিয়ে এই আইনটি সংস্কার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানের একটি হোটেলে আয়োজিত কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ মন্তব্য করেন। জানান, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি। দ্রুততম সময়ে গুম এবং বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। মব ভায়োলেন্স প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে এবং সেটি হবে মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়। আইন অনুযায়ী রাতের ভোট এবং ডামি নির্বাচনের সাথে যুক্তদের বিচার করতে হবে। পুলিশের সামনে কিভাবে মব সৃষ্টি করা হলো সে বিষয়টি খতিয়ে দেখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। সহপাঠীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম জানান, বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সমাজ বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ততারা, আদনান ও স্বাগত দাস পার্থকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 19 মে সহপাঠীকে অচেতন করে ধর্ষণ এবং তা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে শান্ত ও স্বাগতের বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইরান ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত না হলে দেশে জ্বালানি তেলের আমদানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও আমদানি স্বাভাবিক আছে, তাই এখনই জ্বালানির দাম বৃদ্ধি বা ভর্তুকি বাড়ানোর সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানি অব্যাহত আছে বলেও জানান তিনি। সোমবার বিদ্যুৎ ভবনে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের মধ্যকার গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি, এটা তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত 5 ঘণ্টা কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে রয়েছে। কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে বর্তমান চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা। অভিযোগ করেন, দাবি না মেনে উল্টো আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী 27 জুনের মধ্যে দাবি না মেনে নিলে 28 জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চালানোর ঘোষণা দেওয়া হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। 12 দিনে অজেয় ইসরায়েলের দর্পচূর্ণ করল ইরান, পুরোপুরি ব্যর্থ হয়নি পরমাণু কার্যক্রম বলছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির মধ্যে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের, লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের। নগর ভবনে বিএনপিপন্থী 2 গ্রুপের সংঘর্ষ, আবারও অনিশ্চয়তায় সেবা কার্যক্রম, ইশরাকের সংবাদ সম্মেলন কাল। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।